আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ। আমরা আজকে তোমাদের সাধারণ গণিত সসীম ধারা ক্লাসটি করতে যাচ্ছি। আমরা এই ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখার চেষ্টা করব, যেগুলা তুমি একটু অল্প সময়ের ভিতর নিজেকে ঝালাই করে নিতে পারবা। ওকে, তো চলো আমরা একটু শুরু করি। দেখো, একটু নামটাকে একটু ইলাবোরেট করি। সসীম ধারা, এখানে ধারা বলতে কিছু সম্পর্কযুক্ত পদ থাকবে, যেগুলো কিছু প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে। ঠিক আছে, মানে কিছু পদ থাকবে যেগুলো প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকবে। ওকে, এখন সসীম ধারা বলতে ধারার পদ সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, আর যদি অনির্দিষ্ট হয় সেটাকে বলা হচ্ছে অসীম ধারা। তো চলো আমরা একটু শুরু করে দিই। দেখো, এই সসীম ধারা বা অসীম ধারা যেটাই তুমি বলো, ধারার ক্ষেত্রে প্রথম আমাদের জানতে হচ্ছে অনুক্রম সম্পর্কে। অনুক্রমটা কি আসলে? অনুক্রম এবং ধারার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ধারাতে প্রক্রিয়া চিহ্ন থাকবে। ঠিক আছে, যোগ বিয়োগ এরকম প্রক্রিয়া চিহ্নগুলো থাকতেছে, কিন্তু অনুক্রমে এরকম কোনো প্রক্রিয়া চিহ্ন থাকতেছে না। তো দেখো, আমরা এই এমসিকিউটা একটু দেখি। বলা হচ্ছে নিচের কোনটি অনুক্রম? তাহলে অনুক্রম কি বললাম? একটা সম্পর্কযুক্ত কিছু পদ থাকবে, সেগুলা ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজানো থাকবে। ঠিক আছে, এবং এই অনুক্রমে যদি তুমি দেখো এমন কিছু অপশন দেয়া আছে যেগুলাতে ইনফিনিটি পর্যন্ত দেয়া আছে, আর ওই একই রকম কিছু সংখ্যা ফাইনাইট নাম্বার মানে সসীম পর্যন্ত দেয়া আছে। এখন এই সম্পর্কটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো সেক্ষেত্রে অর্থাৎ এই এমসিকিউটার ক্ষেত্রে আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে, দেখো 2, 5 এদের মধ্যে পার্থক্য কত আমাদের? 3, কিন্তু এখানে 2 এখানে 2, মানে এটা চলতেছে নির্দিষ্ট সম্পর্ক বজায় রাখছে না। এটা রাখতে পারতো যদি আমরা এরকম জানতাম 2, 5, 7, 9 এরপর আবার 2 মানে 3, 2, 2 এরকম সম্পর্কযুক্ত আবার কিছু ঘটনা থাকতো। মানে ক্লিয়ার করি, দেখো এখানে 2, 5 আছে, মনে করো কত 3, 5, 7 আছে, পার্থক্য 2, 7, 9 আছে, পার্থক্য 2। আবার যদি কিছু থাকতো যেগুলোর পার্থক্য 3, 2, 2 আবার 3 এরকম যদি থাকতো, কিন্তু আমরা এই অপশনটার ক্ষেত্রে আমি জানি না যে এই অপশনের ক্ষেত্রে পঞ্চম পদটা কি। সুতরাং আমি নির্দিষ্ট করে যেহেতু বলতে পারছি না, সুতরাং এটাকে আমি অনুক্রম হিসাবে কনসিডার করতে পারবো না। ওকে, আসো দ্বিতীয় অপশনের ক্ষেত্রে। দ্বিতীয় অপশনে বলা হচ্ছে 2, 4, 6, 8। হ্যাঁ, এখানে কি আছে? 2 করে পার্থক্য বজায় রাখছে এরা, তাহলে এটা একটা সম্ভাব্য অপশন হতে পারে আমাদের। এরপর 2, 4, 6, 8 ডটেড ডটেড 14। এখন প্রথমেই বললাম যে অনুক্রমে যদি এরকম থাকে অসীম পর্যন্ত বিস্তৃত কিছু এবং সসীম পর্যন্ত কিছু বিস্তৃত, একই ঘটনা, তাহলে আমরা কি কনসিডার করব? কনসিডার করব অসীমটাকে। ঠিক আছে, কারণ ওই সসীমটাও অসীমের ভিতর আছে। তাহলে আমরা এখানে অ্যান্সার কোনটা দিচ্ছি বলো? অ্যান্সার দিচ্ছি আমরা বি। ওকে, চলো নেক্সট। এখানে 2 নাম্বার এমসিকিউ বলা হচ্ছে যে লেস 1/n+1 এটা আবার গ্রেটার অনুক্রমের তৃতীয় ও দ্বিতীয় পদের অন্তর। দেখো কি বললাম, এরা একটি নির্দিষ্ট সম্পর্কযুক্ত থাকবে অনুক্রমের ক্ষেত্রে। তাহলে সম্পর্কযুক্ত এটি একটা সম্পর্ক। ঠিক আছে, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমি যতদূর পর্যন্তই যাই না কেন, একটা পদ এবং তার পরেরটা পদ, তারপর পদ এবং তার আগের পদ, এরকম যদি তুমি পার্থক্য খোঁজো 1/n+1 এইটুকুই খুঁজে পাবা তুমি পার্থক্য। এখানে শুধু কি দিবা? n এর মান প্রয়োগ করবা। ওকে, দেখো আমরা একটু খুঁজি। ধরি n = দ্বিতীয় পদ বলছে, তৃতীয় পদ বলছে, তাহলে n = যদি আমি 2 ধরি তাহলে কি পাবো? দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত হচ্ছে? 1/n+1 1/2+1 1/3। ওকে, এখন আসো 1/n+1 1/3+1, এটা হচ্ছে n = 3 এর জন্য, আর এইটা হচ্ছে n = 2 এর জন্য। তাহলে আমরা লিখছি 3 + 1
1/4। তাহলে দেখো এই দুটোর মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য কত হতে পারে? তো পার্থক্য বলতে কি বোঝায়? পরবর্তী পদ মাইনাস পূর্বের পদ, এটাই তো পার্থক্য। তাহলে আমরা লিখি যে পার্থক্য 1/4 মাইনাস 1/3। তাহলে আমরা যদি একটু লসাগু করি, মাইনাস তাহলে 3 মাইনাস 4 মাইনাস 1/12। তাহলে আমাদের এখানকার অর্থাৎ এই অনুক্রমের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? এটাই হচ্ছে আমাদের এ, মাইনাস 1/12। দেখো একটা কনফিউজিং ব্যাপার হচ্ছে, এখানে ডি 1/12 কিন্তু আছে। তুমি যদি শুধু বলো যে পার্থক্য, পার্থক্য কিন্তু কি, কোন দুটার পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। তুমি যদি পূর্বেরটা মাইনাস পরেরটা নাও, অ্যান্সার আসবে 1/12। যদি পূর্বের মানে পরেরটা মাইনাস পূর্বেরটা, এটা যদি কনসিডার করো, সেক্ষেত্রে অ্যান্সার আসবে মাইনাস 1/12। কথা কি বুঝছো? এই জন্য বইপত্রে যেগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো, ঠিক আছে? চলো নেক্সট। ওকে, আমরা অনুক্রম সম্পর্কে দুইটা এমসিকিউ দেখলাম। এখন এই অনুক্রমের পদগুলাই যদি যোগ বিয়োগ এরকম কিছু প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে, সেগুলোকে বলবো আমরা ধারা। তো আমরা এই সসীম ধারা চ্যাপ্টারে দুই রকম ধারা সম্পর্কে জানবো। প্রথম ধারা হচ্ছে সমান্তর ধারা, আর দ্বিতীয় ধারা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পরপর দুইটা পদের পার্থক্যটা সবসময় সেম থাকে, এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে পরপর দুইটা পদের অনুপাত সেম থাকে, ঠিক আছে? তো দেখো আমাদের বলা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে একটা ধারা দেখতে পাচ্ছ, ধারাটি কোন ধরনের? তাহলে কোন ধরনের আমরা প্রথমত খুঁজবো যে এই ধারার পরপর দুইটা পদের পার্থক্য সেম থাকে নাকি পরপর দুইটা পদের অনুপাত সেম থাকে, এর উপর ডিফাইন করে আমরা বলে দেবো যে আসলে কোনটা কি, ঠিক আছে? তো দেখো একটু লিখি, 8 প্রথম আছে পদ 8, তাহলে 14 মাইনাস 8 পার্থক্য হচ্ছে আমাদের 6, 20 মাইনাস 14 পার্থক্য হচ্ছে আমাদের 6, ঠিক আছে? তাহলে দেখো একই সিমিলারলি ঘটনা, 26 মাইনাস 20 ইকুয়াল টু 6। তার মানে দেখো এই যে ঘটনাগুলো, এগুলো কি আমাদের পার্থক্য, পার্থক্য একই থাকতেছে, এর মানে এই ধারাটা সমান্তর ধারা। তাহলে আমরা কোথায় লিখতে পারি? ও আচ্ছা হ্যাঁ, সমান্তর ধারা। এখন সমান্তর ধারা তো হলেই, অপশনে দুঃখজনক হলে সত্য সমান্তর ধারা নাই। এখন দেখো এই ধারাটার ক্ষেত্রে সর্বশেষ পদ আমাদের কি জানা আছে কি না? সর্বশেষ পদ আমি জানি, তো সর্বশেষ পদ যদি আমার জানা থাকে সেই ধারাটা হবে সসীম ধারা। আর সর্বশেষ পদ আমি যদি না জানি, সেক্ষেত্রে আমার ধারাটা হবে অসীম ধারা বা অনন্ত। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? সসীম। ওকে, এখানে গুণোত্তর কিন্তু হবে না, কথা কি বুঝতেছো? কেন গুণোত্তর হবে না? কারণ এই যে আমাদের পদের পার্থক্য সেম, তাহলে এটা সমান্তর, মানে গুণোত্তর আগেই বাদ। এরপর আমরা দেখলাম যেহেতু সমান্তর নাই, তো তারপর আমরা যেগুলো আছে সেগুলোর ভিতরেই কথাবার্তা বললাম। ওকে, নেক্সট। ওকে, দেখো এখানে বলা হচ্ছে 1/2n+1 সাধারণ পদ বিশিষ্ট ধারাটি। আচ্ছা মনে করো, একটু বলি, 1/2n+1 এটা আমাদের বলা আছে, n এর মান 1, n এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে আমাদের ধারাটা হবে, মানে প্রথম পদ হবে, এই ধারার প্রথম পদ হবে 2² 1/4, কি ঠিক আছে? এরপর n ইকুয়াল টু যদি আমি 2 বলি, সেক্ষেত্রে আমাদের হবে 2³ 1/8। n ইকুয়াল টু যদি আমি 3 বলি, সেক্ষেত্রে আমাদের হবে 2⁴ ইকুয়াল টু 1/16। তো এরকম করে ডটেড ডটেড দিয়ে আমি বেশ কিছু পদ বের করে নিতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে এই ধারার ক্ষেত্রে সাধারণ পদটা আমার দেয়া আছে, আমি কি জানি এর শেষ পদ কত? আমি জানি না এর শেষ পদ কত। তো তুমি যদি না জানো যে শেষ পদ কত, তাহলে সে ধারাটা কি? অসীম ধারা। তাহলে আমাদের প্রথম ঠিক আছে, এটা আমাদের অসীম ধারা হবে। ওকে,
এরপর আসো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বলতে কি বোঝায়? সাধারণ অনুপাত বলতে বোঝায় পরের পদ ডিভাইডেড বাই আগের পদ, মানে দুইটা পদের অনুপাত, মানে ভাগ করলে যা পাবা। তাহলে একটু চলো ভাগ করি। দেখো এই দুটো পদ আমি যদি ভাগ করি তাহলে 1/8 ডিভাইডেড বাই 1/4, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1/8 ইন্টু 4 ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের এইটাও ঠিক আছে, সাধারণ অনুপাত হাফ। এখন আসো ধারাটা কি ওইটা কি না? তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি বের করেই ফেলছি, প্রথম পদ 1/4, দ্বিতীয় পদ 1/8, তৃতীয় পদ 1/16। তাহলে 1/4, 1/8, 1/16, এরপর তুমি চাইলে আরো বের করতে পারো। তার মানে আমাদের এইটাও ঠিক আছে, ঠিক আছে, আমাদের এইটাও ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কোনটা বলো? আলটিমেটলি অ্যান্সার 1, 2 এবং 3, এই যে এটা অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে, দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে 100, 98, 96 ডটেড ডটেড 2 একটি সমান্তর ধারা যার সাধারণ অন্তর কত? আচ্ছা, সাধারণ অন্তর বের করতে বলছে আমাদের। সাধারণ অন্তর, অন্তর মানে কি? পার্থক্য। তো চলো পার্থক্য বের করি। তোমরা কি বলতে পারবা যে এই ধারার যে পদগুলো আছে এগুলো কিভাবে সাজানো আছে? ঊর্ধ্বক্রম নাকি অধক্রম? এটা তোমাদের কাছে কোশ্চেন, তোমরা কমেন্ট বক্সে জানাবা। ওকে, চলো আমরা সলভ করি। তাহলে কি বলা হচ্ছে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে কি বোঝায়? পরের পদ মাইনাস পূর্বের পদ। তাহলে পরের পদ 98, পূর্বের পদ 100, অ্যান্সার -2। সিমিলারলি তুমি যদি এটাও দেখতে পারো 96 মাইনাস 98 ইকুয়াল -2, ঠিক আছে? তাহলে -2 আমাদের অপশন হচ্ছে এ। কি বুঝতে পারছো? নেক্সট দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে a প্লাস ডি প্লাস 2a প্লাস 2d প্লাস 3a প্লাস 3d ডটেড ডটেড ধারাটির সাধারণ অন্তর কত? আচ্ছা, সাধারণ অন্তর দেখো এখানে তোমরা একটু বিষয় মাথায় রাখো। মাথায় রাখতে হবে বলতে যে এখানে এইটা কিন্তু একটা পদ, এইটা কি আর একটা পদ, এইটা কি আর একটা পদ, তাই না? এখানে একটা সম্পর্ক আছে এদের মাঝেও। কি সম্পর্ক আছে দেখো, আমরা একটু লিখতে পারি কি এরকম করে। প্রথম পদ a প্লাস ডি লিখছে, দ্বিতীয় পদ লিখছে 2a প্লাস 2d। আমি যদি এখন এখানে একটু কমন নেই 2, তাহলে কি ঘটনা ঘটে দেখো তো, a প্লাস ডি। ওকে, আর এইটাকে আমি কি লিখতে পারি? 1 ইন্টু a প্লাস ডি লিখতে পারি, পারি। এরপর দেখো তৃতীয় 3a প্লাস 3d ইকুয়াল টু 3 যদি কমন নিই তাহলে a প্লাস ডি। তো এরকম করে ডটেড 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 চলতে থাকবে আমাদের, ঠিক আছে? এখন বলো যে এইটার ক্ষেত্রে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর বলতে আমরা কি জানি? জানলাম যে পরের পদ মাইনাস পূর্বের পদ, তাহলে এই দুটোর পার্থক্য অথবা এই দুইটার পার্থক্য আমি বের করতে পারতেছি। দেখো এখন এই ধারার ক্ষেত্রে এইটার আর এইটার যদি আমি পার্থক্য বের করতে চাই, এই দুটার যদি পার্থক্য আমি বের করতে চাই, তাহলে পার্থক্য হবে কার কার? আলটিমেটলি পার্থক্য শুধু কি হবে না 3 এবং 2, মানে 3টা থেকে 2টা বাদ দিবা, তুমি থাকবে কয়টা? একটা, নর্মাল কথা। এরপর তুমি একইভাবে যদি তুমি একই কথা চিন্তা করো যে এইটা থেকে এইটা বাদ দিবা, তাহলে কত হবে? 2টা থেকে একটা বাদ দিবা, থাকবে কয়টা? একটা। তাহলে সাধারণ অন্তর কত? একটা। একটা বলতে a প্লাস ডি। চলো কোথায় a প্লাস ডি? এই যে a প্লাস ডি, ভেরি ইজি, তাই না? একটু চিন্তা করবা, বুঝছো? এমসিকিউ করার ক্ষেত্রে তুমি এক্সারসাইজ করার ক্ষেত্রে চিন্তা করে করবা, কিন্তু পরীক্ষার হলে টাইম মেনটেন ইম্পর্টেন্ট এবং মাথা ঠান্ডা রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট, ওকে, স্বাভাবিক জোড় সংখ্যার সাধারণ পদ নিচের কোনটি? এখন স্বাভাবিক জোড় সংখ্যা একটু লিখি আমরা, জোড় সংখ্যাগুলা দেখো লিখি আমরা। 2 জোড় সংখ্যা একটা কত আমাদের? 2, 2। এরপর কত হতে পারে? 4। এরপর কত হতে পারে আমাদের? 6, 8, 10, 12, এরকম করে ডটেড ডটেড হতে পারে, তাই তো? এখন দেখো
এটাকে আমি কি লিখতে পারি 2a ইন্টু 1, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2, এটাকে লিখতে পারি 2 ইন্টু 3, এটাকে লিখতে পারি 2 ইন্টু 4, এটা লিখতে পারি না আমরা এইরকম করে এইরকম অংশগুলোকে পারি কি না? তো লিখতে পারি। ওটাকে লিখতে পারি 2 ইন্টু 5, 2 ইন্টু 6। তাহলে সাধারণ পদটা আমাদের কত হচ্ছে? সাধারণ পদটা হচ্ছে আমাদের 2n, যেখানে n হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, মাইনাস হতে পারে, সমস্যা কিছু নেই। তারপর আমাদের কত হতে পারে 2n। আমরা এটা অ্যান্সার করছি। আট নম্বর কোশ্চেন। ওকে, দেখো আমরা সমান্তর ধারা সম্পর্কে কথাবার্তাগুলো বলতেছি, বিগত বেশ কয়েকটা এমসিকিউ সেগুলো নিয়ে কথাবার্তা বলছি আমরা। তো এখন সমান্তর ধারার একটা নির্দিষ্ট পদ, কততম পদ, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা সূত্র জেনে আসি, ঠিক আছে? চলো একটা জেনে আসি, ছোট্ট একটা সূত্র। তো সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে যে কোনো পদ, সমান্তর ধারার যে কোনো পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে একটা যে কোনো পদ। কথা কি বুঝছো? n এর মান তুমি জাস্ট বসাবা, ওইতম পদটা তুমি পেয়ে যাও, ঠিক আছে? তো আমাদের এই এমসিকিউটার ক্ষেত্রে ঘটনা হচ্ছে উল্টা। উল্টা বলতে যে কততম পদ, কিন্তু তুমি জানো পদটা, তুমি জানো, তাহলে n এর মানটাই তোমাকে বের করতে হবে। তো চলো n এর মানটা বের করে ফেলি। দেখো আমরা লিখতেছি 20 ইকুয়াল টু a বলতে আমাদের হচ্ছে এইটা a, আর d বলতে এই দুটার পার্থক্য হবে আমাদের d। তাহলে a হচ্ছে আমাদের 2, n আমরা বের করব, d বলতে কত বোঝাচ্ছে 4 মাইনাস 2, তার মানে 2। তাহলে আমরা a প্লাস প্লাস, তাহলে আমরা লিখছি 20 মাইনাস 2 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 2। আমরা লিখছি 18 ডিভাইডেড বাই 2, এই দুইটা ভাগ হয়ে গেল, তাহলে n মাইনাস 1। তাহলে 9 ইকুয়াল টু n মাইনাস 1, n ইকুয়াল টু হয়ে যাবে 9 প্লাস 1 ইকুয়াল টু কত 10। তাহলে n এর মান কত হচ্ছে 10, মানে 10তম পদটা হচ্ছে আমাদের 20। বুঝছো? এই এমসিকিউ গুলা তোমরা বারবার বলো যে আসলে যে ভাই আপনি সৃজনশীল করান না কেন? সৃজনশীল করাই না, এটা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা যেগুলো এমসিকিউ সিলেক্ট করছি এখানে, সেই এমসিকিউ গুলা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তুমি ওই চ্যাপ্টারের সিকিউ গুলা নিশ্চিতভাবেই পাবা, ঠিক আছে? নিশ্চিতভাবেই পারবা। আর একটা ব্যাপার হচ্ছে সিকিউ এ একটু সময় বেশি থাকে। কথা কি বুঝতে পারছো? সিকিউ এর সময় একটু বেশি থাকে, তুমি ভাবার সময় পারবা। এখন তুমি শেষ মুহূর্তে যেহেতু আসো, তুমি শেষ মুহূর্তে একদম আসো, তো এই শেষ মুহূর্তে থাকার কারণে আমরা সিকিউ গুলা ওইভাবে স্পেসিফিকভাবে তোমাকে যদিও বলতে পারছি না, কিন্তু এমসিকিউ গুলার ভিতরে এমন কিছু এমসিকিউ দিচ্ছি যেগুলো সিকিউ এতে ক বা খতে চলে আসতে পারে। আমরা দেখবো আজকেও বেশ কিছু এরকম এমসিকিউ দেখবো। যেমন এই এমসিকিউটা 8 নম্বর এমসিকিউটা কিন্তু কতে আসার সম্ভাবনা যথেষ্ট আছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? কতে আসার সম্ভাবনা অনেক বেশি আছে, মানে 2 মার্কের জন্য। দেখো সিমিলার কোশ্চেন বলা হচ্ছে 4 প্লাস 8 প্লাস 12 প্লাস ডটেড ডটেড ধারার কততম পদ, ধারার কততম পদ 480। তাহলে তুমি কি করবা এখন বলো দেখি? কততম পদ 480, কি করবা? n এর মান বের করবা। তো n এর মান কি করে বের করবা? আমরা পট করে বের করে ফেলি দ্রুত। তাহলে 480, এটা প্রথমত কিন্তু সমান্তর ধারা, এটা প্রথমে নিশ্চিত হইতে হবে তোমাকে। তাহলে 480, a হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে আমাদের কত 8 মাইনাস 4 মানে 4। ওকে, তাহলে আমি ভাগ করছি 480 মাইনাস 4 এই 4 যদি চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে আমাদের 4। তাহলে কত n মাইনাস 1, 476 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু n মাইনাস 1।
তাহলে আমাদের এখানে হচ্ছে 400 4 করে 80, তাহলে 419 119 সরি 119 n মাইনাস 1। তাহলে আমাদের n এর মান আসতেছে 120। তাহলে 120তম পদ, এই ধারার 120তম পদটা হচ্ছে 480। তাহলে আমাদের অ্যান্সার কোথায়? 120। ওকে, সিমিলার কোশ্চেন ছিল, একদম হুবহু সিমিলার কোশ্চেন। দেখো এখানে একটু খুব ইম্পর্টেন্ট একটা অভিন্নাথিক আমরা দিয়ে রাখছি। এই অভিন্নাথিকগুলো এরকমই কিছু তোমার সিকিউ আসার সম্ভাবনা কিন্তু আছে, তো একটু মাথায় রাখি আমরা। বলা হচ্ছে 3 + 13 + 23 + 33 প্লাস ডটের একটি সমান্তর ধারা। এখন সাধারণ পদ বলতে তুমি যেহেতু এটা জানো অলরেডি ধারাটা, আর সাধারণ পদ কত বলে দিছে এটাও তুমি জানো, অপশনে থাকবে যেহেতু। তো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো? এন এর মান যদি এই এমসিকিউ যদি এন এর মান 1 বসাও, তাহলে কি তুমি এই প্রথম পদটা পাও কিনা এটা তুমি খুঁজে বের করবো প্রথমত। তো এন এর মান যদি আমি 1 বসাই তাহলে কত হচ্ছে আমাদের 10 - 7 = 3। যদি এন এর মান আমি 2 বসাই তাহলে পাচ্ছি 20 - 7 = 13। তার মানে ঠিক আছে, ঘটনা ঠিক আছে, তার মানে আমাদের এটা ঠিক আছে, তাহলে প্রথমটা ঠিক। এরপর বলা হচ্ছে সাধারণ অন্তর 10। সাধারণ অন্তর অবশ্যই 10, কারণ 13 - 3 এটা 10 লিখতে পারতেছি, 23 - 13 এটাও আমরা 10 লিখতে পারতেছি। কি বুঝতেছো? তার মানে এইটাও আমাদের ঠিকঠাক আছে, তাহলে আমরা এইটাও লিখলাম যে ঠিক আছে। এখন p+1তম পদ, p+1তম পদ 10p + 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? তোমাকে যদি আমি বলি যে প্রথম পদ কত, তাহলে তুমি বলবা যে ভাই সাধারণ পদ দেয়া আছে, তাহলে আমি n এর মান বসাই 1, বসাইলা। দ্বিতীয় পদ n এর মান 2, তৃতীয় পদ n এর মান 3। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় p তম পদ, তাহলে n এর মান p। সিমিলারলি p+1তম পদ, তাহলে n এর মান কত হবে? p+1। তাহলে আমরা সেটাই লিখব। তাহলে এই এমসিকিউটার ক্ষেত্রে বলা হচ্ছে n = p+1। তাহলে আমি এই যে সাধারণ পদ আমি জানি 10n - 7, আমি লিখে ফেলি 10p+1 - 7। তাহলে আমরা লিখতেছি 10p + 10 - 7, আমাদের কত হচ্ছে 10p + 3, 10p + 3। তাহলে আমাদের এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কত? 1 2 3, তিনটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিচের কোনটি? এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় কত কত? 1 3 5 7 9। যেহেতু সমষ্টি বলছে তাহলে কি হবে? এগুলো যোগ আকারে থাকবে, তাই তো? এরকম করে থাকবে। তো এই ডটের এই জিনিসগুলোর সমষ্টি, তো আমরা এটার সূত্র জানবো। সেই সূত্র বলা হচ্ছে ডিরেক্ট, এটা একটা সূত্রের কারণে দেওয়া হয়েছে, জাস্ট তোমার সূত্রটা রিমাইন্ডার দেওয়ার জন্য, তাছাড়া কিছুই না। এমসিকিউ আসবে না এটা আবার বলিও না, আসতে পারে, ঠিক আছে? অনেক সময় সূত্রই তো চলে আসে এমসিকিউ। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত? n²। n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n²। দেখো বলা হচ্ছে 12 নম্বর 5 + 11 + 17 + 20n ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। দেখো আমরা এতক্ষণ কি জানলাম? আমরা জানলাম যে দশম পদ যদি বের করতে বলতো তাহলে আমরা বের করে ফেলতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু এবার একটু ভিন্ন রকম ভাবে বলছে। তাহলে ভিন্ন রকমটা কি? এবার বলছে যে দশম মানে প্রথম 10টি পদের সমষ্টি। মানে সহজ কথা, তুমি যে প্রথম 10টা পদ পাবা, মনে করো এখানে 5 11 17 23 এরকম আরো কিছু পদ পাবা, মানে টোটাল 10টা পদ। এই 10টা পদের সাম করলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা একটা সূত্র শিখে আসি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আবার বলি, এটা কিসের ক্ষেত্রে? সরি, এটা আমাদের কিসের ক্ষেত্রে ছিল?
প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা কিসের ক্ষেত্রে ছিল মনে রাখতে হবে, এটা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে আমরা লিখে ফেলি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে একটু নোটেশনগুলো বলে দিই। নোটেশনগুলো হচ্ছে n, তাহলে n সংখ্যক, ওরা তো কতগুলো পদের সাম বের করতে হবে সেইটাই। এ হচ্ছে প্রথম পদ, মানে প্রথম পদ। ডি সাধারণ অন্তর। তাহলে আমরা লিখে ফেলি, সিমিলারলি এখানেই করে ফেলি ম্যাথটা আমরা। কি বলছে? তাহলে n প্রথম কতটি পদের? 10টি পদের। তাহলে n এর মান কত? 10। 10 ডিভাইডেড বাই 2, 2a 2 ইন্টু 5 প্লাস n, n এর মান কত? 10। তাহলে 10-1 ইন্টু ডি। ডি বলতে কত বোঝাচ্ছে? ডি বলতে আমাদের বোঝাচ্ছে এই দুটার পার্থক্য। পার্থক্য কত? অথবা এই দুটার পার্থক্য, যে কোনো পার্থক্য নিলেই হচ্ছে 11 - 5 6, 17 - 11 6। তাহলে আমরা 6 হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা 6 নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 10 প্লাস 9 গুণন 6, আমাদের হচ্ছে 5 10 প্লাস 54, 5 ইন্টু 64। তাহলে আমাদের অ্যান্সার এটা কত হচ্ছে? 320। 320 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? এগুলো কিন্তু সিকিউ আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু সিকিউতে কত আসতে পারে জানো? গতে আসতে পারে, গ অথবা খ, মানে 4 মার্কের জন্য। তাহলে একটু রিমাইন্ডার দিই আরেকবার। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কি করবা? তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তুমি কি করবা? তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এরপর তুমি বের করবা এখানে যে নোটেশনগুলো কি কি বলতেছে, সেই অনুযায়ী পদগুলো খুঁজে খুঁজে বের করবা। তো সেক্ষেত্রে n এর মান তুমি বের করলা, কতটা পদের সমষ্টি এটা কোশ্চেনে দেওয়া থাকবে। এরপর বলা হচ্ছে 2a, এ হচ্ছে আমাদের সাধারণ প্রথম পদ, n হচ্ছে কতটা পদের সমষ্টি এটা তো আমরা আগেই জানলাম, আর ডি হচ্ছে এই ধারার সাধারণ অন্তর। তো এইরকম করে তুমি জাস্ট শুধু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পর শেষে গিয়ে তুমি কি পাইলা? শেষে গিয়ে যে অংশটা পাইলে সেটা হচ্ছে তোমার ওই সংখ্যক পদের সমষ্টি, যতগুলো পদের সমষ্টি বের করতে বলছে। ওকে, খুব ভালো করে মাথায় রাখবা এই সিমিলার কোশ্চেনগুলো তোমার ব্যাক ক্যালকুলেশনও আসতে পারে। কিভাবে ব্যাক ক্যালকুলেশন? ধরো এই কোশ্চেনটাই তোমাকে বলা হলো এরকম, এই ধারার প্রথম যতগুলো পদের সমষ্টি, এই ধারার প্রথম যতগুলো পদের সমষ্টি 320। তাহলে পদ সংখ্যাটা কত ছিল, মানে কতগুলো পদের সমষ্টি ছিল 320, এটি তোমাকে বের করতে হবে। তাহলে ব্যাক ক্যালকুলেশন তুমি কি ধরবা? এটাই হলো 320। সিমিলার ঘটনা, তুমি জাস্ট শুধু n এর মানটা বের করে। আমাদের 13 নম্বর প্রবলেম 12 নম্বরের মতোই সিমিলার, কিন্তু 12 নম্বরে আমাদের কি ছিল? 12 নম্বরে ছিল একটা ধারা দেয়া ছিল, জাস্ট শুধু শেষ কথাটা বলা ছিল যে 10টি পদের সমষ্টি। এখন এইটাতে যে প্রবলেমটা সেটা হচ্ছে বাংলা কথা দিয়ে লেখা, মানে ধারা থাকলে সুবিধা বেশি, তুমি বুঝতে পারতেছো। একটা অসুবিধাও আছে, খুঁজে বের করা লাগে। কিন্তু এইটার ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে যে খোঁজা লাগতেছে না, শুধু দেখবা আর মান তুমি বসাবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। একটি সমান্তর ধারার প্রথম পদে a = 7, সাধারণ অন্তর d = 5 এবং পদ সংখ্যা n = 25 হলে সমষ্টি s = 1। তাহলে আমরা কিছুক্ষণ আগে সূত্র দেখলাম যে সমষ্টি s, তাই না? সমষ্টি s = n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র। তাহলে আমরা লিখি যে প্রথম পদ
a ইকুয়াল টু 7, সাধারণ অন্তর d ইকুয়াল টু 5, পদ সংখ্যা কত 25, তাহলে বসাই 25 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 7 প্লাস n হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু কত d এর মান কত বসাচ্ছি আমরা 5। ওকে, আমরা এটা যদি ডিরেক্ট ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে 25 বাই 12 14 প্লাস 24 গুণন 5, এইটা ঠিক আছে। তো আমরা একটু ক্যালকুলেট করি কত হয় দেখি একটু। আমাদের হচ্ছে 25 12 গুণন 134, তাহলে ফাইনাল আমাদের কত হচ্ছে 1675। হ্যাঁ এটা ঠিক আছে কথা। মানে আমরা কি করলাম শুধু দেখো, আমরা কি করলাম, আমরা শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করছি, মান বসাইছি এবং ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে শেষেরটুকু বের করে ফেলছি। ভেরি সিম্পল, এর আগেরটার মতো একদম হুবহু, শুধু মান আলাদা। দেখো এখানে দুইটা প্রবলেম পাশাপাশি দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে log 3, log 9, log 27 প্লাস ডটেড এরকম। এখন এটার ক্ষেত্রে লগের কিন্তু ভিত্তি দেয়া নেই। ভিত্তি না থাকলে তোমাদের এই লেভেলে লগের বেজ হচ্ছে 10, মানে লগের ভিত্তি 10 ধরে হিসাব করবো তোমরা, ঠিক আছে। তাহলে ধারাটির দশম পদ কত, তাহলে n-তম পদের সূত্র, মানে আমরা এত যাবত যে সূত্র দুইটা দেখলাম, তমপদ এবং তমপদের সমষ্টি, এই দুটাই এখানে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে দিই। দেখো ধারাটির তমপদ, আচ্ছা আমরা বের করব, তার আগে একটু কাজ করে নিই। কি কাজ? প্রথম পদ মানে a ইকুয়াল টু log 3 আর d সাধারণ অন্তর কত হবে log 9 মাইনাস log 3। এখন log 9 কে একটা সুন্দর করে আমরা লিখতে পারি, কি লিখতে পারি log 3 স্কয়ার মাইনাস log 3, তাহলে আলটিমেটলি 2 log 3 মাইনাস log 3। এখন আমরা কি করতে পারি দেখো, এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে log 3, কি ঠিক আছে। তো log 3, তো আমরা এটা ডিরেক্ট আমরা লিখতেছি, তো তাহলে আমরা এটা ডিরেক্ট একটু লিখি এখানে, এটাই একটু লেখা যাচ্ছে log 3, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা বের করবো দশম পদ। তো চলো আমরা 1 নম্বরটা সলভ করি। দশম পদের সূত্র কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, তাহলে a হচ্ছে log 3 প্লাস n, তাহলে 10 মাইনাস 1 ইন্টু d হচ্ছে log 3। তাহলে আমরা লিখতে পারি log 3 প্লাস 9 log 3, তাহলে আলটিমেটলি 10 log 3। আমরা এখন খুঁজবো আমাদের অপশনে কি এটা আছে কি না। আমাদের অপশনে কি এরকম কিছু আছে? না, নাই আমাদের এরকম অপশনে কিছু। তাহলে আমাদের কি করতে হবে, লগ আকারে আছে। দেখো এখানে প্রতিটা কি আকার আছে, লগ লগ লগ, সামনে কিছু নেই। তার মানে এই 10টা কোথায় যাবে, এই 10টা 3 এর পাওয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা 3 এর পাওয়ার হিসাবে এটা লিখতেছি। তাহলে আমরা একটু লিখে ফেলি log 3 টু দি পাওয়ার 10, এটা আমরা লিখি, একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে। দেখি আমরা কত হয় log 59049, এটা। তাহলে আমাদের অপশন কোথায় 59049, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। কি বুঝতে পারলা? মানে এইটা কিন্তু ম্যাথেও আসতে পারে। তোমরা বারবার বলো ম্যাথ কেন করাই না, দেখো তো তোমার এইটার ভিতরে ম্যাথের কি পার্থক্যটা আছে। এইটাই যদি তোমাকে সিকিউ দেওয়া যায়, এইটাই তো 4 4 8 মার্ক দিয়ে দেওয়া যাবে না। তুমি একটু সিনসিয়ারলি করো, একটু মনোযোগ সহকারে। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমত এ এবং ডি আমরা জানলাম যে ধারাটা দেওয়া আছে তার। এরপর আমরা জাস্ট শুধুমাত্র কিসের সূত্র, তম এন পদের সূত্রটা অ্যাপ্লাই করলাম, a প্লাস n মাইনাস 1 টু ডি, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এরপর জাস্ট শুধুমাত্র মান বসাইছি এবং ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এর পরবর্তী 2 নম্বর, ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি কত। এখন আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে n পদের সমষ্টি, তাই না। n পদের সমষ্টি আমরা কিছুক্ষণ আগেই জানলাম, তাহলে আমরা করে ফেলি। দেখো 2 নম্বর করছি আমরা। তাহলে n পদের সমষ্টি, তাহলে s ইকুয়ালস টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমরা এটা জানি। তো আমরা কি করবো, জাস্ট শুধু এস ডি এবং n এর মান, হ্যাঁ n এর মান কিন্তু কত, প্রথম 15টা, তাহলে প্রথম 15টা আমি বের করব। এখন দেখো n এর মান হচ্ছে 15 বাই 2
2 ইন্টু লগ 3 প্লাস প্রথম 15টা, তাহলে 15 মাইনাস 1 14, মানে 14 লগ। ঠিক আছে, তাহলে এখন দেখো 14টা লগ 2টা লগ, কয়টা হবে 16, তাহলে 16, তাহলে 15/2 ইন্টু 16 লগ। ঠিক আছে ঘটনা, তো ঘটনা যদি ঠিকঠাক থাকে আমরা জাস্ট শুধু এটা ক্যালকুলেশন করব। ও আচ্ছা, এটা আবার লগ আকারে আছে, তাহলে আমরা একটু কাটাকাটি করি। 2 এটা কাটা যাচ্ছে কত, 8। ঠিক আছে কি, ঠিকঠাক আছে। তাহলে আমাদের যদি ঠিকঠাক থাকে তাহলে ঘটনা কি ঘটতেছে নাই, তাহলে আমাদের কত হচ্ছে 8 গুণ 15, তাহলে 15 গুণ 8 120, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 লগ 3। আমাদের অ্যান্সার 120 লগ 3, 120 লগ 3। এইটা মানে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করব, মান বসাবো এবং ক্যালকুলেশন করে ভ্যালুটুকু বের করব। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আমি খুঁজে বের করবো এমসিকিউ এর কোনটা অপশন। আর যদি নর্মাল ওয়েতে যদি তোমার এটা সিকিউ এ আসে তাহলে তুমি কি করবা, 120 লগ, আমরা দেখি 120 ইন্টু লগ 3, এটা অ্যান্সার কত আসে। তাহলে এটা অ্যান্সার আসছে মোটামুটি 57.25, এরকম 57.25, এটা টোটালটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো আমরা আরবিটারিলি কি দেখলাম এতক্ষণ, এমনি একটা ধারা ছিল, এই ধারার সমষ্টি আমরা বের করছি। এখন স্পেসিফিকভাবে যদি তোমাকে বলা হয়, স্পেসিফিকভাবে যদি বলা হয় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, এরকম কিছু স্পেসিফিক কথাবার্তা বলতে পারে কি না? অবশ্যই বলতে পারে পরীক্ষাতে। তো আমরা সেই রিলেটেড একটা দেখব, খুব ইজি একটা এমসিকিউ দেখবো এক্ষেত্রে। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে আমরা লিখি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমরা কি লিখতে পারি, s, সুন্দর করে লিখি একটু, s ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত, 2। তাহলে এটা হচ্ছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। তাহলে আমাদের কি বলছে, প্রথম কতটা পদের সমষ্টি বের করতে বলছে, 51টা। তাহলে 51 n এর মান বসবে কত, 51। তাহলে n এর মান বসবে আমাদের কত, 51। তাহলে 51 ইন্টু 51 প্লাস 1, তাহলে 52 ডিভাইডেড বাই 2। এটা যদি তুমি কাটো তাহলে হয়ে যাবে 26। তাহলে 51 ইন্টু 26, এটা আমরা হিসাব করি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে অপশনটা একটু মিস্টেক হয়ে গেছে, 1326, একটু ঠিক করে দিই। ঠিক আছে, 1326 বুঝে নাও যে এইটাই তোমার অপশন। ঠিক আছে, কি আর করবা, এটাই অ্যান্সার। ঠিক আছে, 1326, 1357 ডটেড 29, ধারাটির যোগফল 225 হলে পদ সংখ্যা। আচ্ছা এখানে দেখো একটা বলি, এই ক্ষেত্রে পদ সংখ্যা, এক্ষেত্রে আমাদের এই যে ধারাটা আছে, এই ধারাটা কিসের বলো দেখি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা নাকি স্বাভাবিক বিজোড় সংখ্যা? এটা নিশ্চয়ই স্বাভাবিক বিজোড় সংখ্যা, বুঝতেছো, 1 3 5 7 9। তাহলে এই ধারার সমষ্টি কত হবে, আমরা এটাকে দেখে আসছি, এটা তোমাদের হোমওয়ার্ক করবা, এটা তোমাদের কি হোমওয়ার্ক, কমেন্ট বক্সে জানাবা এটা অ্যান্সার কত, কারণ এরকম আমরা এমসিকিউ আগে দেখে আসছি, সূত্রও দেখে আসছি। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডটেড 15 স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, 15 স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখন প্রশ্ন হলো এটা কি রকম একটা ধারা তৈরি করছে, এটা একটা স্বাভাবিক সংখ্যার কি ধারা, কিন্তু শুধু স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এরকম একটা ধারা তৈরি করছে। তাহলে আমাদের একটু সূত্র শিখতে হচ্ছে নতুন করে, তাহলে চলো আমরা একটা সূত্র শিখে আসি। এরকম যদি থাকে যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি s ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই কত, এটা আমাদের কি আনসার। তো আমরা একটু করে ফেলি, তাহলে n এর মান কত হবে 15, n এর মান কত হবে 15, তাহলে 15 যোগ 1 কত হচ্ছে আমাদের 16, তাহলে 15 গুণন 2 প্লাস 1 ডিভাইডেড বাই 6, 15 16 31 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে আমরা হিসাব কিতাব করে ফেলি, 15 16 31 ডিভাইডেড বাই আমাদের বের হচ্ছে কত 1240, মানে 1240। আমাদের অপশন হচ্ছে কোথায় 1240। এখানে
কি জানার আছে তোমার এইটার ক্ষেত্রে বলো তো দেখি। আমরা এমসিকিউ তো করলাম, তো এই ক্ষেত্রে তুমি কি জানবা? তোমাদের মেইন জানার আছে দুইটা জিনিস এখানে। প্রথম জিনিসটা হচ্ছে যে তুমি এই ধারাটা কিসের এটা প্রথমত তুমি নিশ্চিত হবা। এখানে যদি স্কোয়ার না থাকতো ধারাটা অন্যরকম হতে পারতো, যদি কিউব থাকে সেক্ষেত্রে ধারাটা অন্যরকম হতে পারে, ঠিক আছে, মানে সমষ্টি। এরপর সূত্রটা কি হবে সমষ্টির, সেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে এই এমসিকিউ এর ক্ষেত্রে। চলো নেক্সট এমসিকিউ এ যাও। আচ্ছা দেখো, আমরা এই প্রবলেমটা দেখো। প্রবলেমে কি বলা হচ্ছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225। আচ্ছা ঘন সমষ্টি বলতে দেখো একটু বুঝাই, ধারাটা কি রকম হতে পারে। ধরো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব প্লাস ডটেড ডটেড ডটেড, এরকম মানে ধারাটা এরকম হইতে পারে। তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে ধারাটা কি রকম আছে এটা প্রথমত নিশ্চিত হইতে হবে। তো এখন প্রথমত আমরা নিশ্চিত হচ্ছি যে এই ধারাটা ঘনের মানে একটা ধারা তৈরি করবে যেগুলো স্বাভাবিক সংখ্যার ঘাত থাকবে কত 3, এরকম করে যোগফল যোগফল আকারে থাকবে। তাহলে দেখো আমরা এই রিলেটেড সূত্রটা একটু লিখে ফেলি। সমষ্টি এস ইকুয়াল টু, খুব ইজি সূত্র, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই যে পুরোটার উপর কত কি স্কোয়ার। আমরা এই সূত্র কিন্তু এর আগে দেখেছি, কই দেখছো বলো দেখি, বলো তো দেখি এই সূত্র কই দেখছো তুমি এর আগে? এই সূত্র তুমি দেখছো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে, তাই না? তো সিমিলার কন্ডিশন, তো আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করছি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত 225। তাহলে এই এস কত দেয়া আছে তোমার, এই এস এর মানটা কত দেয়া আছে 225, ঠিক আছে, এস এর মান কত দেয়া আছে 225। তাহলে তোমাকে বের করতে হবে কত, প্রথম কোশ্চেনে বলছে এন এর মান, তাহলে এন এর মানটা আমরা বের করে ফেলি। তাহলে 225 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আমি এই স্কোয়ারটা এ পাশে যদি পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যাবে, তাহলে লিখতেছি রুট 225, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেটলি n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু, এটা যদি আমি হিসাব করি তাহলে হিসাব কিতাব করলে আসবে 15, তাহলে 15 ইন্টু 2, 15 ইন্টু 2 আমরা লিখে ফেলছি n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল টু 0। এখন তুমি যদি এটা একটু সলভ করো, মিডল ফ্যাক্টর করে তুমি যদি একটু সলভ করো এটা মিডল ফ্যাক্টর করে, তাহলে n এর মান পাবা দুই রকম। আরেকটা হবে n মাইনাস 5 ইকুয়াল টু 0, আমাদের এইটা হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n এর মান দুইটা, n এর মান পাচ্ছি n ইকুয়াল টু মাইনাস 6, n ইকুয়াল টু 5। এখন কথা হচ্ছে যে এই ধারাগুলোর ক্ষেত্রে যেটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে যে n এর মান কখনো নেগেটিভ হইতে পারবে না, n এর মান কখনো নেগেটিভ হইতে পারবে না। যদি নেগেটিভ না হয় তাহলে এই অংশটুকু আমাদের চলতেছে না। তাহলে n এর মান কত 5, তাহলে কোথায় n এর মান 5, আমাদের এইটা হচ্ছে n এর মান 5। ওকে, এ পর্যন্ত ঠিক আছে। এখন দেখো বলা হচ্ছে ওই সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা কোন সংখ্যাগুলোর যোগফল বলো দেখি, কোন সংখ্যাগুলোর যোগফল, স্কোয়ার করে তার যোগফল, মানে সরি ঘন করে তার যোগফল, নাকি 1 2 3 4 5 এই সংখ্যাগুলোর যোগফল, বলো দেখি কোনটা হবে এবার। হ্যাঁ এখানেই হচ্ছে কোশ্চেন বোঝার বিষয়, ওই সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো, এই যে 1 2 3 4 5, মানে এই সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কি করে বের করবা, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, শেষ করে ফেলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে n ছিল আমাদের কত, এটা ছিল 5, তাহলে n এর মান কত 5, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হয়ে যাবে 2, তাহলে আমাদের n এর মান কত হচ্ছে 5, তাহলে 5 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5 গুণন 6 বাই 2, 3 3 5 15। খুব ইজি কোশ্চেন, কি বুঝতে পারছো? মানে এগুলা হয় কি, তুমি কোশ্চেন বোঝো, কোশ্চেন বারবার কোশ্চেন ঠান্ডা মাথায় পড়ো, এরপর তুমি ম্যাথগুলো ইজি পাবা, মানে এমনিই পারবা ইজিলি, ঠিক আছে, কারণ এগুলো তুমি অলরেডি করছো অনেকবার। শুধু একটু এক্সারসাইজ করো আর মাথাটা ঠান্ডা রাখো পরীক্ষার হলে। এবার আমরা গুণোত্তর ধারা দেখব। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ এবং তার পূর্বের পদ এই দুটার অনুপাতটা কি থাকে, সেম থাকবে সব সময়, ঠিক আছে। তো এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পার্থক্য থাকে, মানে পার্থক্য দুগুলার সেম থাকে।
তো আমরা দেখি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। যেমন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে n-তম পদ এবং n-তম পদের সামেশন বা সমষ্টি কত হতে পারে এটা আমরা দেখলাম। গুণোত্তর ধারার ক্ষেত্রেও সেম কন্ডিশন দেখব যে n-তম পদ মানে বলা হচ্ছে যে 10ম পদটা কত, 50তম পদ কত, 100তম পদ কত এরকম, এবং একইভাবে 50টা পদের সমষ্টি কত, 100টা পদের সমষ্টি কত, এগুলো আমরা দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমত এই ধারাটা আমরা দেখছি। বলা হচ্ছে a প্লাস 2ar প্লাস 4ar স্কোয়ার প্লাস ডটের ডটের ধারাটির সাধারণ অনুপাত কত। আচ্ছা, সাধারণ অনুপাত বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে যে কোনো দুইটা পদের অনুপাত। তাহলে আমরা করে ফেলি, এটা পদের অনুপাত কত, 2ar ডিভাইডেড বাই a গেল হয়ে গেল 2r, আবার এই দুটার মধ্যে নাও দেখি কি হয়ে যায়, 4ar স্কোয়ার 2ar, এই যে a চলে গেল 2 আর কেটে গেল হয়ে গেল 2r। তাহলে আমাদের কত হচ্ছে 2r। এগুলো এমনি দেয়া, মানে এমনি দেয়া বলতে বোঝাচ্ছে যে তুমি সূত্রগুলোর সাথে একটু পরিচিত হও, হয়তো বা 2-4 দিন বা 5 দিন 10 দিন যে কদিন হলেই পড়ো না সেটা ম্যাটার না, কিন্তু একটু রিমাইন্ডার দেওয়া, কারণ কিছুক্ষণ পর আমরা বড় বড় ম্যাথ দেখবো, সেগুলো এমসিকিউ আকারেও আসতে পারে, সিকিউ আকারেও আসতে। দেখো বলা হচ্ছে এত গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত। তাহলে সিমিলার কোশ্চেন আমরা করে ফেলি। 12/4 সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়, হয়ে যাচ্ছে আমাদের 3। সিমিলারলি 36/12 হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে সাধারণ অনুপাত 3, সাধারণ অনুপাত 3 আমাদের এটা অ্যান্সার। ওকে, গুণোত্তর ধারাটিতে কয়টি পদ রয়েছে? আচ্ছা, কয়টি পদ রয়েছে সেটা আমাদের একটু বের করতে হবে। তার আগে আমরা একটু সূত্র দেখব যে n-তম পদের সূত্রটা কি। দেখো গুণোত্তর ধারার n-তম পদের n-তম পদ ইকুয়াল টু ar টু দি পাওয়ার n-1। আমাদের এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ar টু দি পাওয়ার n-1। ঠিক আছে, n-তম পদের সূত্র কিসের ক্ষেত্রে? গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো এখন দেখো আমাদের বলেই দিছে যে 768তম পদটা কত, তাই না? শেষ পদ, এই শেষ পদ কত, 768 বলেই দিছে আমাদের। তাহলে আমরা ওইটাই ধরেই করে ফেলবো। তো আমরা করে ফেলি, 768 ইকুয়াল টু এ হচ্ছে আমাদের 3, আর কত হবে আমাদের? আর হবে এখানে 12/3 হয়ে যাবে 4। সিমিলারলি 48/12 হয়ে যাবে 4। তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n-1। তাহলে আমি লিখতেছি 4 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 3। এটা আমরা একটু দেখি ক্যালকুলেশন করে কত হয় আমাদের। এটা হচ্ছে 256 আমাদের এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু এটা। এখন কি করবা সেটা হচ্ছে মেইন কথা, তাই না? তাহলে আমরা 4 এত উন্নীত করব, মানে 4 টু দি পাওয়ার হোয়াট ইকুয়াল টু 256। তাহলে এটা আমরা দেখি একটু। তাহলে এটা আমরা লিখতে পারতেছি 4 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4। কি করে দেখো, 4 টু দি পাওয়ার 4 16 ইন্টু 16 16 256 এইভাবে। তাহলে আমরা লিখতে পারতেছি এটার 4 যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে n-1 ইকুয়াল টু 4। এর মান আমাদের হয়ে যাচ্ছে কত? এর মান আমাদের হয়ে যাচ্ছে 5। বুঝতে পারছো? দেখো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এগুলো খুব মাথায় ভালো করে রাখা লাগবে। তাহলে একটু রিমাইন্ডার, আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারাটা তো বলেই দিছে গুণোত্তর ধারা। যদি নাও বলে দিত পরীক্ষার হলে, যদি নাও বলা থাকে, তাহলে আমরা কি করব? প্রথমত আমরা দেখব যে সাধারণ অনুপাত একই নাকি সাধারণ অন্তর একই, মানে পার্থক্য একই নাকি অনুপাত একই, সেই অনুযায়ী আমরা ধারাটাকে ডিফাইন করে নেব। এরপরে গিয়ে আমরা কি করব? এরপরে গিয়ে সেই অনুযায়ী আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলব। ওকে, দেখো বলা হচ্ছে যে সিমিলার কোশ্চেন 5 + 5/3 5/9 ডটেড 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 ধারাটি। এখন দেখো এখানে ব্যাপারটা বোঝো, পদ সংখ্যা কত। এখানে একটু ব্যাপার আছে কি, আমার লাস্ট পদ দেয়া আছে। সিমিলার কোশ্চেন আমরা করে ফেলি, দ্রুত করি আমরা। বলা হচ্ছে 5 ডিভাইডেড বাই 729 ইকুয়াল টু এ বলতে কত বোঝাচ্ছে আমাদের 5, আর বলতে কত বোঝাবে সেটা হচ্ছে এখন আমাদের ব্যাপার। তাহলে আমরা আর ইকুয়াল টু, প্রথম পদ হচ্ছে 5, শেষের মানে দ্বিতীয় পদ 5/3 5 গেল 1/3। ঠিক আছে, তাহলে আমাদের 1/3, এটার উপর কি n-1। এখন আমি এইটাকে ট্রাই করবো যে আসলে কত হয়। তাহলে লিখি 5 ডিভাইডেড বাই, ও আচ্ছা এটা তো কাটাই যাচ্ছে, ডিটা আমরা কেটে দিতে পারি।
তাহলে 1/729 ইকুয়াল টু 1/3 অফ n মাইনাস 1। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের দেখতে হবে 1/3 আকারে এটা কত আসে, তাই না? এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা করে ফেলি 1/3 টু দি পাওয়ার কত 6 ইকুয়াল টু 1/3 অফ n মাইনাস 1। তাহলে আমাদের 1/3 যদি চলে যায় তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 6, আর ফাইনাল কথা n ইকুয়াল টু 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, n ইকুয়াল টু 7। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। কি বুঝছো? সিমিলার, মানে এর আগে আমরা 22 নম্বর এমসিকিউটা যা দেখছি 23 নম্বর হুবহু সেম, শুধু পার্থক্য হচ্ছে একটু পদগুলো একটু বিশ্রী টাইপ, তাই না? তো বিশ্রী টাইপ বললাম কেন, মানে লবে হরে এরকম আছে, এরকম দিতে পারে। মানে স্যার যদি চায় বা কোশ্চেন যে সেট করবে সে যদি চায় যে তোমাকে একটু বাজায় দেখবে, তো এই ক্ষেত্রে এই কাজগুলো করতে পারে। ওকে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ কত বলতেছে এইটা, তাহলে এইটা আমাদের কি এ সাধারণ অনুপাত, আর ধারাটির তৃতীয় পদ n, তাহলে সবই তো আমাদের দেয়া আছে, লিখে ফেলি a r টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান কত √3/2, আর এর মান কত √2/√3, পাওয়ার কত আমাদের n মাইনাস 1, n এর মান 3 মাইনাস 1, √3/2 √2 √3, এইটার উপর আমাদের স্কোয়ার। এখন বলো স্কোয়ার যদি হয় তাহলে √3/2 ইন্টু 2/3, 2 কেটে গেল, তাহলে √3/3, এটা কি লিখতে পারি 1/√3, আমাদের 1/√3, এই যে এটা আমাদের অ্যান্সার। কি বুঝছো? এগুলো ভেরি সিম্পল কোশ্চেন। এবার দেখো কি ঘটনা ঘটে, ঘটনা এবার অন্যরকম। কি ঘটনা অন্যরকম? এর আগে আমরা দেখলাম যে ধারাগুলো ছিল সেগুলো কিন্তু ঊর্ধ্বক্রম, মানে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে ধীরে 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 উপর দিকে গেছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর অধক্রম বলতে উপর থেকে ধীরে 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 নিচের দিকে আসবে, মানে ছোট হয়ে আসবে, এটা হচ্ছে অধক্রম। ঠিক আছে, এখন এই ধারার ক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই ধারাটা যেহেতু কথা বলা নাই গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, এটার ক্ষেত্রে আমাদের নিশ্চিত হতে হবে যে এটা কি ধারা। তো আমরা দেখি যে -8 ডিভাইডেড বাই 32 কত হচ্ছে -1/4, -1/4। সিমিলারলি 2 ডিভাইডেড বাই 8 সরি -8 -1/4। তার মানে কি ঠিক আছে, আমাদের এই সাধারণ অনুপাতগুলা সেম আছে। তো সাধারণ অনুপাত থাকলে কি হবে, এটা গুণোত্তর ধারা। তাহলে আমরা জানলাম এই গুণোত্তর ধারার এ কত আমাদের 32, আর আর হচ্ছে -1/4। আমরা আপাতত এই অংশটুকু জানি। তো আমরা যদি এইটুকু জানি তাহলে ধারাটির নবম পদ মানে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু কত হবে 9, n ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 9। তাহলে আমরা লিখি a r টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান 32, আর এর মান হয়ে যাবে 1/4 9 মাইনাস ইন্টু 1/4 মাইনাস 8। তো পাওয়ার এখানে আমাদের জোর থাকার কারণে মাইনাসের খুব বেশি ইফেক্ট থাকবে না, আমরা সলিউশন করে ফেলি 4 টু দি পাওয়ার 8। ওকে, আমাদের আনসার হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 2048। আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম 1/2048। এগুলো মনে রাখতে হবে। এখানে পদ সংখ্যা কিন্তু এখানে নেগেটিভও হতে পারতো। এক্ষেত্রে মানে দেখার বিষয়টা হচ্ছে যে তোমার পদ সংখ্যা কত চাচ্ছে। এখানে শুরু হয়েছে প্লাস দিয়ে, এই জন্য বিজোড়গুলা সব সময়ই বিজোড় পদগুলা সব সময়ই পজিটিভ থাকবে এখানে। আর যেহেতু নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, মানে নেগেটিভ হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে, তার মানে জোর পদগুলা সবসময় নেগেটিভ থাকবে, এটা মাথায় রাখো একটু। এগুলো হয় কি যে তোমার বলা হচ্ছে এরকম একটা এমসিকিউ ধরো যে এর এমসিকিউটায় সবগুলা মান এখানেও একটা মনে করো নেগেটিভ আছে, এটা সেক্ষেত্রে মনে করো মান আলাদা আছে, ধরো 12, এমনি এটা হুদে একটা মান দিলাম জাস্ট বোঝার জন্য, সবগুলা নেগেটিভ আছে। ঠিক আছে, তো তুমি তো জানো যে নবম পদ প্রথম পদটা কি দিয়ে শুরু হয়েছে, প্লাস দিয়ে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথম পদটা ছিল বিজোড়, তো বিজোড় পদগুলো হবে কি পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয় তাহলে তো অ্যান্সার তোমার একটাই আছে পজিটিভ, তো তুমি ওটাই অ্যান্সার দিবা। ঠিক আছে, তো এত হিসাব করারই দরকার পড়বে না তখন। কিন্তু যদি ভিন্ন ভিন্ন থাকে, যেমন এটার ক্ষেত্রে কি ছিল, একটা জোর একটা মানে সরি প্লাস মাইনাস এরকম, কিন্তু এটাও সম্ভাব্য একটা অ্যান্সার ছিল, এই জন্য আমরা ক্যালকুলেশন করেছি। সিমিলার কথা বলা হচ্ছে যে এটা গুণোত্তর ধারা হলে কি হলে, গুণোত্তর ধারা হলে সাধারণ অনুপাত 5। আচ্ছা, সাধারণ অনুপাত 5 হবে এটা আমরা জানি। তার আগে আমরা এই জিনিসটা জানবো যে p = 5। p
পি ইকুয়াল টু যদি 5 হয়, দেখো পির মান যদি 5 তুমি কনসিডার করো, সাধারণ অনুপাত কিন্তু 5ই হচ্ছে, তার মানে এই দুটো কি ঠিক আছে। এখন সাধারণ পদ 5 টু দি পাওয়ার n, আমরা জানি না আসলে 5 টু দি পাওয়ার n কিনা, একটু দেখি। তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান কত 5, আর এর মান কত 5, n মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, আমাদের 5 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, 5 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, প্লাস মাইনাস ক্যান্সেল, 5 টু দি পাওয়ার n। তাহলে সাধারণ পদ হচ্ছে 5 টু দি পাওয়ার n, আমাদের অ্যান্সার হচ্ছে ডি, মানে তিনটাই হবে আমাদের। ঠিক আছে, এখন আসুন, বলা হচ্ছে একটি ধারার প্রথম পদ 2√5 এবং সাধারণ অনুপাত -1 হলে 2n সংখ্যক পদের যোগফল কত? আমাদেরকে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা হচ্ছে, অনুপাত কত -1, তাই না? এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, একটু মাথায় রাখি আমরা, 2n, সরি কোথায় গেল, এটা কি জোর সংখ্যক পদের সমষ্টি কিন্তু বের করতে বলছে, এটা একটু মাথায় রাখো। তাহলে দেখো সাধারণ অনুপাত, তুমি যদি একটা চিন্তা করো যে একটা আছে প্লাস, আচ্ছা ও প্রথম পদ বলেই তো আছে আমাদের 2√5, দ্বিতীয় পদ তাহলে কত হবে -2√5, তৃতীয় পদ কত হবে +2√5, চতুর্থ পদ কত হবে -2√5, এরকম না? এরকম করে একটা কি হবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম করে চলতে থাকবে। 2n, এটা কি, n এর মান যদি তুমি 2ও নাও, যদি 2ও কনসিডার করো, হয়ে যাবে 4, তাহলে চারটে পদ কত হবে প্লাস মাইনাস, তাহলে এই চারটে যদি যোগ করো কত হবে 0, তার মানে এটা হিসাব করতেই হবে না, এটা অ্যান্সার কত আমাদের 0। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যে এত একটি x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডটেড ডটেড একটি ধারা হলে সাধারণ অনুপাত x, হ্যাঁ সাধারণ অনুপাত অবশ্যই x, কারণ আমাদের এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে x, সিমিলারলি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হয়ে যাবে আমাদের x, সাধারণ অনুপাত অবশ্যই x। পঞ্চম পদ x টু দি পাওয়ার 5, হ্যাঁ পঞ্চম পদ x টু দি পাওয়ার 5, কারণ কি দেখো এখানে হচ্ছে আমাদের কত, প্রথম পদ কি x টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে এখানে ক্রম বা সাধারণ যে পদ সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে n এর মান 5, মানে এটা 5। দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ গুণন তৃতীয় পদ, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর কি হওয়া উচিত, দ্বিতীয় পদ, আচ্ছা দ্বিতীয় পদ কোনটা, এটা না? তো দ্বিতীয় পদ যদি ওইটা হয়, একটু দেখো প্রথম পদ, তাহলে আমি এক্স স্কোয়ার দ্বিতীয় পদ লিখলাম, প্রথম পদ কত x, আর তৃতীয় পদ কত এক্স কিউব, এটা হলো না তো, এটা হওয়া কত ছিল x টু দি পাওয়ার 4 হওয়া উচিত ছিল, তার মানে হইলো না, তার মানে এটা আমাদের হচ্ছে না, আমাদের 1 এবং 2 অ্যান্সার, 1 এবং 2। দেখো আমরা 29 নম্বর কোশ্চেনটা দেখছি, বলা হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 সাধারণ অনুপাত r n সংখ্যক পদের সমষ্টি s r লেস 1, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমাদের, এই কথাটাই খুব ইম্পর্টেন্ট। r লেস 1 হলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করার জন্য নিচের কোন সূত্রটি প্রয়োজন? আমরা দেখো এখানে দুই রকম সূত্র জানবো, দুই রকম বলতে বোঝাচ্ছে যে হাইলাইট করা যে আছে আমাদের r লেস 1 অথবা r গ্রেটার 1, দুইটাই হইতে পারে। এই কোশ্চেনে বলা হচ্ছে r লেস 1, তো আমরা একটু সূত্র দুইটা দেখবো, এরপর এই কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, আমরা ডাইরেক্ট দেখি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখে ফেলি, গুণোত্তর ধারার সমষ্টি কি, গুণোত্তর ধারার কি সমষ্টি, কথা হচ্ছে r লেস 1 হতে পারে, আর গ্রেটার দেন 1 হতে পারে। কারণ কোনটা হবে ডিফাইন করবে আমরা কি চাচ্ছি বা কি এইটুকু অংশ কি রকম দেয়া আছে তার উপর। দেখো সূত্র দুইটা দুই রকম, জাস্ট খালি এক জায়গায় চেঞ্জ হবে। তাহলে s ইকুয়াল টু a ইন্টু s ইকুয়াল টু a ইন্টু r লেস 1, তাহলে 1 থাকবে আগে, r টু দি পাওয়ার n এটা থাকবে পিছে, আর a r গ্রেটার 1, তাহলে r থাকবে আগে মাইনাস 1। ঠিক আছে, আর এখানে কি হবে 1 মাইনাস r, আর এখানে কত হবে r মাইনাস 1। সিমিলার ঘটনা দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো, এই অংশটুকু প্রায় সেম। কোন অংশটুকু দেখো তো, এই অংশটুকু প্রায় সেম, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র r টু দি পাওয়ার, যেটা বড়, কথা মাথায় রাখো, একের থেকে যেটা বড়, মানে যেটা বড় 1 অথবা r, যেটা বড় সেটা সামনে থাকবে
এটাই শুধু মাথায় রাখো, এই কথাটা জাস্ট। তো এখানে কোনটা r<1, তাহলে কোনটা থাকা উচিত? প্রথমটা। তাহলে দ্বিতীয়টা মিশিয়ে দিলাম, সলভ করিয়ে ফেলি আমরা এখানে। তাহলে দ্বিতীয়টা আমরা মিশিয়ে দিলাম, প্রথমটা একটু আমরা দেখে ফেলি। দেখো কি বলা হচ্ছে, আচ্ছা একবারে মিশিয়ে দিই। দেখো তাহলে সমষ্টি s a r<1, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এর মান কত? এ বলা হচ্ছে 3, তাহলে আমাদের 3 1 মাইনাস n সংখ্যক পদের সমষ্টি s, তাহলে আমাদের ডিরেক্ট লেখা লাগতেছে যেটা আমরা লিখবো যে 1 মাইনাস r টু দি পাওয়ার n, যেহেতু r এর মান জানি না, 1 মাইনাস r, তাহলে আমাদের এটাই ফর্মুলা এবং এইটাই অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n, এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? এটা আমাদের অ্যান্সার, খুব ইজি। আমরা খুব দ্রুত, আর অল্প কিছু এমসিকিউ আছে, খুব দ্রুত সলভ করি। দেখো 5 প্লাস 15 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 105 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত। আচ্ছা সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাতটা কি? আগের পদ মানে পরের পদ মাইনাস আগের পদ। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 15/5 = 3, এরকম অ্যান্সার। তাহলে কত হচ্ছে আমাদের? 3। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে গেল এটা 3। এখন ধারা নিচের কোনটি y এর মান? নিচের কোনটি y এর মান? তাহলে y এর মান কোনটা হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো y কি পদ? তৃতীয় পদ। তাহলে আমরা প্রথম পদ জানি, সাধারণ অনুপাত জানি। তাহলে a r টু দি পাওয়ার n-1, n-1, a হচ্ছে আমাদের 5, r হচ্ছে আমাদের 3, n হচ্ছে y হচ্ছে কি তৃতীয় পদ, 3 - 1, 5 × 3² 5 × 9 45। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 45, এটা অ্যান্সার। এ পর্যন্ত ঠিক আছে। এখন বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? এখন 9টি পদের সমষ্টি বলতে প্রথমত আমাদের জানতে হবে আর এর মানটা কীরকম। দেখো তো r = এইটার ক্ষেত্রে r কত ছিল? r ছিল আমাদের 3, r ছিল আমাদের 3, তাই না? r ছিল 3, তাহলে r এর মানটা একের থেকে বড়। তাহলে আমাদের সমষ্টির সূত্র লিখে ফেলি যে s = a r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই কত? r-1। তাহলে আমরা লিখছি 9টি পদের সমষ্টি। তাহলে প্রথম পদ কত? 5, r এর মান 3, n এর মান 9 -1, আর r এর মান কত হচ্ছে? 3 - 1। এখন আমি যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে সেটা একটু আমরা দেখে নেই। 5 3 টু দি পাওয়ার 9 -1 ডিভাইডেড বাই কত? 2। এটা আমাদের হচ্ছে 49205 এটা আমাদের হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পারছো? তার মানে আমাদের তিনটা এখানে দিছি আমরা। এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এগুলা সিকিউ টাইপ এইটা যে ক খ গ 2 4 4, ঠিক আছে, 10 মার্ক। সিমিলার কোশ্চেন বলা হচ্ছে এত ধারাটির গুণোত্তর ধারাভুক্ত হলে, এর কথা হচ্ছে যে আমরা যেটা দেখলাম সেটা আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। এক ধারাটির সাধারণ অনুপাত, সিমিলার কোশ্চেন আমার এখানে দেওয়া আছে, মানে 2 নাম্বারটা আমরা করে রাখছি এখানে। ঠিক আছে, তো আমরা ওখানে যেহেতু সলভ করলাম, এখানে একই কোশ্চেন, দ্বিতীয়বার সলভ করছি না। তো আমাদের এইটা দেখো, এই যে তৃতীয় যে 9টি পদের সমষ্টি আমরা করে ফেললাম সেইটা এইটা। তো দেখো আমরা এই চ্যাপ্টারে সসীম ধারার খুব অল্প সময়ে 30টা এমসিকিউ দেখার চেষ্টা করেছি আমরা। এই 30টা এমসিকিউ তুমি খুব ভালো করে এক্সারসাইজ করবা, সেটা যখনই হোক, যে পরীক্ষাই হোক। তোমার হতে পারে এটা বোর্ড পরীক্ষা, হইতে পারে তোমার স্কুল পরীক্ষা, ঠিক আছে, স্কুল হোক অথবা বোর্ড পরীক্ষা হোক, তুমি এক্সারসাইজ করে যাবা। আশা রাখছি যে এই চ্যাপ্টারের এই 30টা এমসিকিউ যদি তুমি ভালো করে বুঝে থাকো, এর বাহিরে এমসিকিউ দেওয়ার পসিবিলিটি একেবারেই নাই, এবং তুমিও পাওয়াই এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেনই করুক না কেন। ঠিক আছে, আশা রাখছি ভালো থাকো, সুস্থ থাকো। রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।